তার সেদিন মামনির উদ্বেগটা প্রচণ্ড বেড়ে গিয়েছিল। তা তো বারবারই কথা, যাকে বিশ্বাস করে নিজের ছেলেকে বঞ্চিত করে সমস্ত সম্পত্তি সঁপে দিয়েছেন, হঠাৎই শোনা গেল সে নাকি কলকাতা থেকে নিরুদ্দেশ। কোথায় গেল, কেন গেল, কোনো প্রশ্নের উত্তরই মামনির কাছে ছিল না। আবার এদিকে ম্যানেজার বাবু বারবার বলছেন ব্যাংকে চেক বাউন্স হচ্ছে। এত বড় একটা সর্বনাশের বিষয়, সেখানে মামনির উদ্বেগ হওয়াটাই স্বাভাবিক, তাই নয় কি? যেখানে নিজের ছেলেকে অবিশ্বাস করে তিনি বিশ্বাস করেছেন উকিল নির্মল পালিতকে। আর উকিলের সম্পর্কে সে যাকে, ও বেশি কিছু না বলাই ভালো। তাহলে আসুন শুনে নিই আজকের পর্বে কি আছে। নির্মল পালিতের সন্ধান আদৌ কি মামনি পেলেন? শুরু করছি আজকের পর্ব। মামনির উদ্বেগটা আরও বেড়ে গেল। একবার টেলিফোন করলেন ব্যাংকে, তাতেও সুবিধে না পেয়ে সরকারবাবুকে যেতে হলো। সরকারবাবু ফিরে আসেন শুকনো মুখে। মামনির কাছে আরও বকুনি খেতে হয়। তখন আবার ছুটতে হয় নির্মল পালিতের বাড়িতে। সেখানে গিয়েও কোনো সুরাহাই হয় না। সমস্ত সকালটায় এই বাড়িতে একটা তুমুল কাণ্ড বেঁধে গেল। সরকারবাবু আবার সনাতনবাবুর কাছে গিয়ে হাজির হন ভয়ে ভয়ে। বলেন, দাদাবাবু, সর্বনাশ হয়েছে। কিসের সর্বনাশ সরকারবাবু? আগে আপনি একবার মামনির কাছে চলুন, সর্বনাশ হয়ে গেছে। মামনি সনাতনবাবুকে দেখেও ধমক দেন। পায়ের যন্ত্রণায় কদিন থেকে তিনি ছটফট করছিলেন। সামনে সনাতনবাবুকে দেখে আরও জ্বলে উঠলেন। বললেন, তোমাকে আবার কে আসতে বললে আমার কাছে? তুমি আমার কাছে এসেছো কিসের জন্য শুনি? যাও, বেরিয়ে যাও আমার সামনে থেকে। যেমন আহম্মক বাড়ির সরকার, তেমনি হয়েছে পেটের ছেলে, সবাই সমান। সনাতনবাবু নির্বাক হয়ে সামনে দাঁড়িয়েছিলেন। মামনি আবার তেড়ে উঠলেন। বলি, সামনে দাঁড়িয়ে দেখছো কি হাবার মতো? যা দু চোখে দেখতে পারি নে, তাই আমার হয়েছে। সনাতনবাবু বললেন, কি হয়েছে মামনি? মামনি তখন পারলে যেন নিজের মাথাটায় নিজে কামড়ে ছিঁড়ে ফেলতেন। বললেন, তোমাকে আর সোহাগ করতে হবে না। তোমাকেই যদি বলে বোঝাতে পারবো, তাহলে কি আর আমার এই দশা হয়? আমি মরছি পায়ের ব্যথায়, আর তুমি এলে এখন সোহাগ জানাতে। এখনো গেলে না সামনে থেকে? এখনো দাঁড়িয়ে আছো হা করে? তা কি হয়েছে বলবে তো? মামনি বললেন, কিচ্ছু হয়নি, আমি মহা আরামে আছি। তোমাদের সোহাগে আমি একেবারে স্বর্গে বাস করছি। আমার সুখের আর সীমে পরিসীমা নেই। টাকার গাদায় শুইয়ে তোমরা আমার কৃতার্থ করে দিয়েছ একেবারে। শুনছিলাম চেক নাকি ফিরে এসেছে ব্যাংক থেকে। সরকারবাবু বলছিল ব্যাংকের টাকা নাকি সব তোলা হয়ে গেছে। মামনি আরও উত্তেজিত হয়ে উঠলেন। বললেন, সরকারবাবু বলছিল? কোথায় গেল সরকারবাবু? ডাকো তাকে আমার কাছে, ডেকে দাও। সরকারবাবু পাশেই দাঁড়িয়েছিল। সামনে আসতেই মামনি গর্জন করে উঠলেন। বলি, তুমি ডেকেছো দাদাবাবুকে? কেন তুমি ডাকলে আমার হুকুম ছাড়া? আমার হুকুম ছাড়া ডাকবার তুমি কে? তোমায় এত নবাবি করতে কে বললো বলো তো? কেন তুমি ডাকলে জবাব দাও, দাও জবাব। চুপ করে রইলে কেন? কৈফিয়ত দাও। আগে আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? এমন ভুল কেন হলো তাই আগে বলো। কেন ডাকলে তুমি? তুমি জানো না আমার কেউ নেই? আমার ছেলে বউ কেউ নেই? তুমি জানো না আমার পেটের ছেলে আমার শত্রু? আমার ছেলের মুখ দর্শন পর্যন্ত আমি করি না। তবু কেন ডাকলে তুমি শুনি? কি করতে ডাকলে? সনাতনবাবু বললেন,
কিন্তু চেকটা ক্যাশ কেন হলো না সেটাই তো আগে ভাবতে হবে। রাখো তো তোমার ভাবনা, তুমি বউকে আনতে যাচ্ছিলে, আগে তাই যাও, পরে চেকের কথা ভাইব। এই বাড়ি ভেঙে যাক, চুরে যাক, চুলোই যাক, আমার টাকা সাত ভূতে লুটে পুটে নিই, তাতে তো তোমার দেখবার দরকার নেই। কিন্তু নির্মল বাবুর তো খোঁজ খবর নিতে হবে। তিনি এই সময় হঠাৎ না বলে কয়ে কোথায় গেলেন সেটাও তো দেখতে হবে। মামুনি বললেন, খুব হয়েছে, যা দেখবার যা করবার তা আমিই করব। আমি এই খোড়া পা নিয়েই করব। আমার পা ভেঙে গেছে বলে আমি তো আর মরে যাইনি। আর আমি নির্মলকে মোক্তার নামা দিয়েছি, সে আমার খুশি। আমার টাকা যদি খোয়াও যায় তাতে তোমার কি? তুমি কেন বলতে আসো আমাকে? তোমার টাকা আমি খুইয়েছি? তোমার টাকায় আমি হাত দিয়েছি? তুমি বলবার কে? সনাতনবাবু কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু মামুনি থামিয়ে দিলেন। বললেন, যাও এখান থেকে, আর কথা বাড়িও না, যাও আমার সামনে থেকে। নিচে একতলায় দীপঙ্কর এসে ঢুকতেই কেমন যেন একটা সন্দেহ হলো। সরকারবাবুর ঘরটা খোলা, উপর থেকে মামুনির গলার আওয়াজ শোনা যাচ্ছিল। কাকে ডাকবে, কি করবে, সনাতনবাবুকে কিভাবে খবর দেবে সেটাই ভাবছিল। হঠাৎই দেখলে শম্ভু সিঁড়ি দিয়ে নিচে নামছে। দীপঙ্কর ডাকলে, বলে, তোমার দাদাবাবু কোথায় শম্ভু? শম্ভু কাছে এসে বললে, আপনি এসেছেন, কিন্তু ওপরে মামুনির সঙ্গে দাদাবাবুর খুব ঝগড়া হচ্ছে। কেন? হঠাৎ ঝগড়া হচ্ছে কেন? আগে ঝগড়া তো রোজই হয়, আজকেও হচ্ছে। ওই ব্যারিস্টার বাবুকে কোথাও পাওয়া যাচ্ছে না, মামুনির ব্যাংকের টাকা চুরি হয়ে গেছে। দীপঙ্কর স্তম্ভিত হয়ে গেল। বলে, সে কি? কোন ব্যারিস্টার বাবু? নির্মল পালিত? শম্ভু বলে, হ্যাঁ, তাকে খুঁজতেই তো আমরা সবাই তার বাড়ি গিয়েছিলুম। আপনি বসুন, আমি দাদাবাবুকে ডেকে দিচ্ছি। খানিক পরেই সনাতনবাবু এলেন। বললেন, এই যে দীপঙ্কর বাবু, কি হয়েছে জানেন? আমাদের একজন ব্যারিস্টার ছিলেন, নির্মল পালিত বাবু, তাকে পাওয়া যাচ্ছে না। দীপঙ্কর বলে, হয়তো বাইরে কোথাও গেছেন। তা তো বটেই, পাওয়া যাচ্ছে না মানে তিনি বাইরেই গেছেন, আবার ফিরে এলেই পাওয়া যাবে। তিনি লোক খুব ভালো, ভেরি অনেস্ট ম্যান, তাকেই তো পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছিল। এখন একটা 1000 টাকার চেক ডিসঅনার্ড হয়ে ফিরে এসেছে। তাহলে এখন কি হবে? সনাতনবাবু বললেন, সেই কথাটাই তো আমি মামুনিকে বলছিলাম। টাকা বড় তুচ্ছ জিনিস দীপঙ্কর বাবু, কিন্তু সেই তুচ্ছ জিনিসটাও তো এক এক সময় অনিবার্য হয়ে ওঠে। তাই হয়েছে আর কি, ও আর কিছু নয়, ওর জন্য আপনি ভাববেন না, নির্মল পালিত বাবু এলেই সব ঠিক হয়ে যাবে। দীপঙ্কর বলে, তাহলে আমি উঠি। আমি ভেবেছিলাম আজকে আপনাকে নিয়ে আমাদের আপিসে যাব। এতক্ষণে যেন সনাতনবাবুর মনে পড়ল। বললেন, ও ও তাই তো, আমার একেবারে মনে ছিল না। আপনি সত্যিকে সব বলে দিয়েছেন তো? সেই দিন বলেছিলেন তো? সেদিন বাধা পড়ে গিয়েছিল, বলেছিলেন? আজ্ঞে না, বলিনি, বলবার সুযোগ পাইনি। আর আপনাকে তো বলেইছিলাম, সত্যি আমার সঙ্গে কথা বলে না। কেন? কথা বলে না কেন? দীপঙ্কর বললে, সেসব অনেক কথা, ও পরে সব আপনাকে বলবো। তা এখন বোধহয় আপনি যেতে পারবেন না আমার সঙ্গে। কেন যেতে পারবো না কেন? দীপঙ্কর বললে, এই অবস্থায় হয়তো আপনার যেতে অসুবিধে হবে। তাছাড়া আপনি যদি একটা চিঠি দেন তাহলেও হতে পারে। আমি পরশুদিন তো ময়মনসিংহে বদলি হয়ে যাচ্ছি, আজকেই আমি তার হাতে চিঠিটা দিয়ে যেতে পারতাম। যাবার আগে আমি দেখে গেলে মনে তৃপ্তি পেতাম।
যে সতী আপনার কাছে এসেছে। তা দিতে পারি, চিঠিও দিতে পারি। চিঠি দিলে যদি কাজ হয় আমি তাও দিতে পারি। আমি এক্ষুনি দিয়ে যাচ্ছি। আর বলে দেবেন আমি ব্যাংকের ব্যাপারটা মিটে গেলেই তার কাছে যাব। আর তিনি তো আমার ওপর রাগ করেননি। কি বলেন আপনি? তিনি রাগ করেছেন আমার মার ওপর। তাকে তো আমি চিনি দীপঙ্কর বাবু, রাগ তিনি আমার ওপর করতেই পারেন না। তারপর একটা কাগজ টেনে নিয়ে একটা চিঠি লিখতে বসলেন। অনেকক্ষণ ধরে চিঠি লিখে সেটা দীপঙ্করের হাতে দিলেন। বললেন, এবার আপনি পড়ে দেখুন তো ঠিক হয়েছে কি না। দীপঙ্কর বললে, এই চিঠি আমি পড়ব না, আমার পড়াটা উচিত নয়। না না, তাতে কি, আপনি পড়ুন। আমাদের সম্পর্কের মধ্যে গোপনীয় কিছু নেই, আপনি স্বচ্ছন্দে পড়তে পারেন। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আবার গোপনীয় কি থাকতে পারে বলুন? হঠাৎই শম্ভু এসে বললে, দাদাবাবু, মামনি আপনাকে ডাকছেন আবার। আমাকে? আচ্ছা, যাচ্ছি। তাহলে ওই কথাই রইল দীপঙ্কর বাবু। সনাতনবাবু বিদায় নিয়ে চলে গেলেন। দীপঙ্কর আবার রাস্তায় বেরিয়ে এলো। এতদিন যেই ভয়টা করছিল সেই ভয়টাই যেন ঘটে গেল শেষ পর্যন্ত। চিঠিটা পকেটে পুরে ট্যাক্সিতে উঠে বসলো আবার। তারপর আপিসে পৌঁছে ট্যাক্সি থেকে নামতেই যথারীতি গোর্খা দারোয়ান সেলাম করলে। কিন্তু করিডোরের ভেতর ঢুকেই অবাক হয়ে গেল। মিস্টার ঘোষালের ঘরের সামনে অনেক লোকের ভিড়। ম্যাকফারসন সাহেব নিজের ঘর থেকে বেরোলেন। অভয়ঙ্কর সোম সবাই এই দিক থেকে ওই দিকে যাতায়াত করছে। আপিসের চাপরাশিরা, বাবুরা সবাই ভিড় করেছে। অন্যদিন মার্চেন্টদের ভিড় থাকে, আজ তারা কেউ নেই। এ যেন অন্যরকম, যেন কোনো ব্যতিক্রম ঘটেছে আপিসে। কি হলো, এত ভিড় কিসের? দীপঙ্কর সোজা নিজের কামরার দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ পাশবাবু সামনে এসে মাথা নিচু করে সেলাম করলে। গুড মর্নিং স্যার। দীপঙ্কর চলতে চলতে বললে, এত ভিড় কিসের এখানে? পাশবাবু বললে, স্যার, মিস্টার ঘোষালকে পুলিশে ধরেছে স্যার, অ্যান্টি করাপশনের পুলিশ ধরেছে। কেন? দীপঙ্কর যেন আকাশ থেকে পড়ল। ওদিক থেকে কফর সাহেব নিজের ঘরের যাবার পথে দীপঙ্করকে দেখেই ডাকলে। বলে, মিস্টার সেন, কাম টু মাই রুম। আমার ঘরে এসো। ঘরে গিয়ে বসতেই কফর সাহেব বললে, তুমি বোধহয় শুনেছ মিস্টার ঘোষাল হ্যাজ বিন অ্যারেস্টেড বাই স্পেশাল পুলিশ। বেইলে রিলিজ করবার ব্যবস্থা করেছি আমি। আমি চাই তুমি চার্জ টেক ওভার করে নেবে। কিন্তু আমি যে ময়মনসিংহে ট্রান্সফার হয়ে যাচ্ছি স্যার, ডে আফটার টুমোরো। ক্রফোর্ড সাহেব বললে, দ্যাট অর্ডার ইজ ক্যান্সেলড। সমস্ত পরিস্থিতিটা যেন এক মুহূর্তে ওলটপালট হয়ে গেল। দীপঙ্কর হঠাৎ দাঁড়িয়ে উঠে বললে, স্যার, আমি একবার মিসেস ঘোষের সঙ্গে দেখা করে আসি। সি মাস্ট বি ফিলিং আনইজি। মিস্টার কফোর্ড বললে, মিসেস ঘোষ অজ্ঞান হয়ে পড়েছিল। সি ইজ সিক। আমি তাকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। আমি বুঝতে পারছি না কি করব। আই ডোন্ট নো হোয়াট টু ডু। এমন এক একটা ঘটনা জীবনে ঘটে যখন মানুষের বুদ্ধি, বিবেচনা, যুক্তি, বিচার সমস্ত কিছুই গোলমাল হয়ে যায় হঠাৎ। সমস্ত আইন, সমস্ত বিশ্বাস ধূলিসাৎ হয়ে যায় এক নিমেষে। যদি তা না হতো তাহলে মানুষ এমন অনিশ্চিতের দিকে দৌড়তো না। বাধা পেলেই সেই বাধাকে শাশ্বত বলে স্বীকার করে নিয়ে নিষ্প্রিয় হয়ে বসে থাকত। হয়তো এই বাধা আছে বলেই বাধা থেকে মুক্তি পাবার এত আনন্দ। হতাশা আছে বলেই হয়তো মানুষ আশা করতে এত ভালোবাসে। বেদনাই হয়তো আনন্দের পরমায়ু। তা সেই বেদনাই দীপঙ্করকে এত পথ চালিয়ে নিয়ে এসেছে।
সেই ঈশ্বর গাঙ্গুলি লেন থেকে গড়িয়াহাটা লেভেল ক্রসিং পর্যন্ত। এই দীর্ঘ পথে যাত্রায় শুধু আনন্দের পাথেয় পেলে কি তার এত দূর আসার ধৈর্য থাকত? প্রতি পদে পদে বাধার বেদনাই তো তার আনন্দের পরমায়ু বাড়িয়ে দিয়েছিল। সেই কালীঘাটের অন্ধকার অস্বাস্থ্যই তো তাকে আলোর দিকে ঠেলে নিয়ে এসেছে কেবলই। আরও আনন্দ চাই, আরও আলো, আরও মুক্তি চাই। ছোটবেলায় মা যে আনন্দে আশায় দীপঙ্করের ভবিষ্যৎকে নিষ্কণ্টক করতে চেয়েছিল, সেই আনন্দ না পাক দীপঙ্কর, কিন্তু আরেক আনন্দ তো পেয়েছে, আরেক মুক্তি, আরেক স্বাতন্ত্র্য। দীপঙ্করের মনে হতো, এই যে আমি এত বড় জগতের ভালো মন্দ, সুখ দুঃখ, আনন্দ বেদনা সমস্ত কিছুর মধ্যে থেকে এই যে স্বতন্ত্র আমি, এ আমি কার? আমি সতীর, নাকি আমি লক্ষ্মীদের? আমি কিরণের, না মার? আমি প্রাণমথবাবুর, না ছিটে ফোটার? আমি পৃথিবীর, নাকি পৃথিবীর বাইরের অন্য কোনো অদৃশ্য শক্তির? দীপঙ্করের আরও মনে হতো, কেন আমি এত ব্যথা পাই, কেন আবার এত আনন্দ পাই? কেন আমি জন্মেছি, কেন আমি সংগ্রাম করছি? এই আমার অস্তিত্বের সংগ্রাম দিয়ে কার কোন উদ্দেশ্য সুসিদ্ধ হচ্ছে? সংসারে কার কোন উপকারটা সাধিত হচ্ছে আমার দ্বারা? সেদিন আপিসের করিডোরে যখন নানা মানুষের ভিড় উদ্দাম হয়ে উঠেছিল, যখন সেকশনে কুৎসিত আলোচনা অন্ত ছিল না, ক্লার্কদের মুখে মুখে যখন হীন নিজ প্রসঙ্গের খোলাখুলি আলাপ আলোচনা চলছিল, তখন দীপঙ্করের মনে হচ্ছিল, এই সমস্তর পেছনেও যেন কোনো অদৃশ্য শক্তির কোনো অজ্ঞাত এক সংকেত লুকিয়ে আছে। ক্রফোর্ড সাহেব নিজেও এসেছিল সঙ্গে। দীপঙ্কর নিজে মিস্টার ঘোষালের চেয়ারে বসল। কাগজপত্র, ফাইল, চিঠি, ইন্ডেন, এস্টাবলিশমেন্ট সব কিছুই দীপঙ্করের জানা কাজ। মিস্টার ঘোষালের মুখটা কিন্তু গম্ভীর। কি সব অনেকগুলো কাগজপত্র নিয়ে বুঝিয়ে দিতে লাগলো দীপঙ্করকে। কারোর কোনো কথাই কানে গেল না। কোনো দিকেই যেন খেয়াল নেই দীপঙ্করের। এই আপিসেই একদিন ৩৩ টাকার সামান্য ক্লার্কের চাকরি নিয়ে ঢুকেছিল দীপঙ্কর সেন। আবার এই আপিসেরই সর্বোচ্চ চেয়ারটাতে এসে বসল সে। সেই দিন এখানে মনে ক্ষোভ আর বুকে ঘৃণা নিয়ে ঢুকেছিল সে। আর আজ এই চেয়ারটাতে বসেও তার সেই ঘৃণা আর ক্ষোভের যেন এতটুকু লাঘব হলো না। এই চেয়ারটাতেও যেন সংসারের সব পাপ আর কলঙ্ক চিরস্থায়ী হয়ে লেগে আছে। দীপঙ্করের মনে হলো, সেও যেন হঠাৎ মিস্টার ঘোষালের সব অপরাধের অংশভাগী হয়ে গেল অপ্রত্যাশিতভাবে। মিস্টার ঘোষালের মুখের দিকে একবার চেয়ে দেখলে দীপঙ্কর। একটা চুরুট নতুন করে ধরালো আবার মিস্টার ঘোষাল। মিস্টার ঘোষাল অনেকক্ষণ পর জিজ্ঞেস করলে, ইজ দ্যাট অল রাইট সেন? সমস্ত ঠিক আছে? আজ দীপঙ্করের অনুমতি নিয়ে মিস্টার ঘোষালকে যেতে হচ্ছে। একটু আগেই জামিনে খালাস পাওয়া মানুষটা যেন সমস্ত বিশ্ব সংসারটাকে কামড়ে চিবিয়ে নিঃশেষ করে ফেলে দেবে। যেন হাঁপাচ্ছে মিস্টার ঘোষাল। জীবনে এই বোধহয় প্রথম আঘাত, প্রথম পরাজয়। সেই লন্ডন আপিসে ধর্মঘট থেকে শুরু করে ধাপে ধাপে অগাধ উন্নতির শিখরে উঠতে উঠতে এই প্রথম পিছলে যাওয়া। আমি দেখে নেব সেন, তুমি দেখে নিও। আই শ্যাল ফাইট ইট আউট, আই শ্যাল। দীপঙ্কর কোনো কথাই বললেন না। ক্রফোর্ড সাহেব তখন নিজের ঘরে চলে গিয়েছে। মিস্টার ঘোষাল আবার গর্জন করে উঠল, আমি প্রমাণ করব আমাকে ম্যালিশাসলি ধরা হয়েছে। আমি সকলকে ওয়াগন দিতে পারিনি। ডিসগ্রানাল্ড পার্টির এটা কাজ। আই শ্যাল প্রুভ ইট, আই শ্যাল। একতরফা কথা বেশিক্ষণ বলা হয় না।
তবুও দীপঙ্করের কাছে নিজের নির্দোষতা প্রমাণ করবার জন্য মিস্টার ঘোষালের যেন আগ্রহের অন্ত ছিল না সেই দিন। বললে, ডু ইউ নো সেন? আমি সকলকে চিনি। আমি পুলিশ কমিশনারকে চিনি। আমি গভর্নর স্যার জন হাওয়ার্ডকে চিনি। উই আর ফ্রেন্ডস। দরকার হলে আমি ফজলুল হককে বলবো। আই উইল মুভ হ্যাভেন অ্যান্ড আর্থ স্যার। একজন ইনোসেন্ট অফিসারকে এই হ্যারাসমেন্ট করা। মিস্টার ঘোষাল ঘরের মধ্যে চুরুট টানতে টানতে খাঁচার বাঘের মতো এধার ওধার করতে লাগলো, যেন পারলে দীপঙ্করকেই কামড়ে ছিঁড়ে খাবে। তারপর আরও কত কি বলেছিল মিস্টার ঘোষাল, সমস্তই মনে আছে দীপঙ্করের। যথারীতি টেন্ডেন্ট মানি দিয়ে ধরেছিল স্পেশাল পুলিশ, কোনো ফাঁক রাখেনি তারা। পুলিশের এসপি ছিল, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ছিল, আর ছিল ইন্ডিয়ান ফর্ম নিয়ে পার্টি। মারোয়ারি নয়, গুজরাটি নয়, সিন্ধি নয়, বাঙালি, খাস বাঙালি। ওয়াগনের জন্য অনেক দিন ধরে আসা যাওয়া করেছে, অনেক সাধ্য সাধনা করেছে, অনেক খোসামত করেছে, দ্বিজপদকে বকশিস দিয়েছে। কিন্তু মিস্টার ঘোষালকে খুশি করতে পারেনি। মিস্টার ঘোষাল 10খানা ওয়াগনের জন্য 5,000 টাকা চেয়েছিল। 5,000 টাকা ব্রাইব। 5,000 টাকা দিলেও আরও 5,000 টাকার প্রফিট থাকতো পার্টির। কিন্তু তখন স্পেশাল পুলিশ তৈরি হয়ে গেছে, চারিদিকে আপিসের দেওয়ালের গায়ে পোস্টার পড়ে গেছে, ঘুষ দেবেন না। ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া উভয়ই অপরাধী। শেষে বিরক্ত হয়ে ভদ্রলোক হাজির হয়ে গিয়েছিল পুলিশের আপিসে। মিস্টার ঘোষাল অস্থির হয়ে জিজ্ঞেস করেছিল, ডু ইউ বিলিভ ইট সেন? এটা তুমি বিশ্বাস করো আমি ব্রাইব নিতে পারি? দীপঙ্কর কি বলবে তখন বুঝতে পারেনি। মিস্টার ঘোষাল আবার জিজ্ঞেস করেছিল, এটা তুমি বিশ্বাস করতে পারো আমার দ্বারা ব্রাইব নেওয়া সম্ভব? তুমি আমাকে এতদিন দেখে আসছো সেন, মিস্টার রবিনসনও আমাকে চিনত। আমি এই কাজ করতে পারি? দিস ইজ ক্রিমিনাল। ডু ইউ বিলিভ ইট রিয়েলি? তা দীপঙ্কর বিশ্বাস করুক আর না করুক, তাতে কারোর কিছুই এসে যায় না। পৃথিবীও থেমে থাকে না তার জন্য। টাকার চাকা তখন গড়িয়ে চলেছে এই দেশ থেকে ওই দেশে। সেই টাকা তখন অনেক জমে গেছে সিন্ধুকে। অঘোরদাদুর সিন্ধুকের মতো আমেরিকার সিন্ধুকে অনেক টাকা জমে পাহাড় হয়ে উঠেছে। ব্রিটেনের সিন্ধুকেও টাকার পাহাড়। নিজের খাওয়া পড়ার সমস্যা মিটে গেছে, কিন্তু ঘরে টাকা রেখেও শান্তি নেই অঘোরদাদুদের। কারবারি যারা ব্যাংকার, তাদের কাছে টাকা থাকাটাই সব নয়, টাকা খাটানোটাই বড় কথা। তখন কাদের দেশে সোনা আছে, কোন জঙ্গলে তামা লোহা টিন আছে খোঁজো। কাদের চা বাগানের মূলধন দরকার, কাদের রবারের ক্ষেতে ক্যাপিটাল চায়, সন্ধান নাও। কোন দেশে রেল লাইন তৈরি হচ্ছে না টাকার অভাবে। পৃথিবীর কোন কোণে হাইড্রো ইলেকট্রিক্যাল প্ল্যান্ট বানাবার পয়সা নেই, খুঁজে বার করো। তারপর সেখানে টাকা ধার দিয়ে সুদ নাও, সেই সুদ আবার খাটাও ক্যাপিটাল হিসেবে। আর তারপর সেই মূলধন চক্রবৃদ্ধি হারে বাড়িয়ে বাড়িয়ে আরও বড় লোক হও, আরও বড় মহাজন। তখন টাকা পাহারা দেবার জন্য আর্মি রাখো, নেভি করো। পরের দেশে লগ্নি মূলধনের খাতিরে বেশ কড়া করে আইন বানাও। তারপর পায়ের ওপর পা তুলে দিয়ে আয়েশ করে প্যালেস কোটের ফ্ল্যাটের ভেতর সতীদের নিয়ে এসে দিন কাটাও। কোথাও কোনো অশান্তি নেই, কোথাও কোনো অভাব নেই, কোথাও কোনো অস্বস্তি নেই। খাও দাও ফুর্তি করো, গড ইজ ইন দ্য চার্চ। কিন্তু তা তো হবার নয়। প্রেমের মতো টাকার বড় বিচিত্র গতি। আমেরিকাও মহাজন, ব্রিটেনও মহাজন, জার্মানি, ইটালি, ফ্রান্স, তারাও সব বড় বড় মহাজন। সবাই টাকা খাটাচ্ছে পৃথিবীর মার্কেটে। একদিন সেই মার্কেট বন্ধ হয়ে গেল। কেউ আর মাল কিনতে আসে না বাজারে, সবারই দেনা হয়ে গেছে।
আফ্রিকার দেনা হয়েছে, অস্ট্রেলিয়ার দেনা হয়েছে, ইজিপ্ট, পার্সিয়া, টার্কি সকলেই দেনাগ্রস্ত। মাল দরকার বটে, কিন্তু দেনা আর বাড়াতে চাই না। মহাজনেরা বললে, তা হোক, দেনার জন্য তোমাদের ভাবনা নেই, ধার নাও, ধার দিচ্ছি তো, ইচ্ছে হয় শোধ করো, কিংবা শোধ করবার দরকার নেই। কিন্তু টাকা তোমরা নাও বাপু, টাকা না খাটালে ঘুম আসবে না, টাকা না খাটাতে পারলে আমাদের ভাত হজম হবে না। তা তাই হলো। কেউ ধার নিলে, কেউ নিলে না। যারা ধার নিলে তারা দেনদার স্টেট, দেনদার হয়েই রইল চিরকাল। সে ধার আর শোধ হবার নয় ইহকালে। তখন দেনদারদের ওপর পাওনাদারদের পীড়ন চলতে আরম্ভ করল। তাতেও কিছু সুরাহাই হলো না, এলো ট্রেড ডিপ্রেশন। কিন্তু ততদিনে সমস্ত পৃথিবীটাই মহাজনদের কবলে চলে গেছে। এক দলের আছে, আরেক দলের নেই। সেই নেই আর আছের মধ্যে বিরোধ বাঁধল। জার্মানি বললে, তোমার যখন আছে আমারই বা থাকবে না কেন? আমারও চাই স্বাস্থ্য, আমারও চাই আলো, আমারও চাই বাতাস। তোমাদের মতো আমারও আরাম করবার অধিকার আছে। আর তারপরেই এলো 1939 সাল। আর তারপরেই এলো ডিপসারি, ব্রাইব, অ্যাটালেটরি। তারপরে এলো স্পেশাল পুলিশ। আর তারপরেই অ্যারেস্ট হলো মিস্টার NK ঘোষাল। কিন্তু এরপর এলো আরেক ভয়াবহ দুর্ঘটনা। কিন্তু সে কথা এখন থাক। এখন আমরা শুনব প্রিয়নাথ মল্লিক রোডের সমস্ত বাড়িটার ভেতর কি শুরু হয়েছে তখন। অবশ্যই তোলপাড় শুরু হয়ে গেছে। সনাতনবাবুরও তখন খাওয়া দাওয়া হয়নি, সকাল থেকেই শুরু হয়েছিল। ব্যাংকেও কয়েকবার ফোন করেছিলেন সনাতনবাবু। মামনি নিজেও আর স্থির থাকতে পারেননি। আসলে তিনি স্থির থাকবারই লোক ছিলেন। সহজে বিচলিত হলে তার চলে না। বিচলিত হলে এতদিন চালাতেও পারতেন না। শেষকালের দিকে যখন সনাতনবাবুর সঙ্গে মিটমাট হয়নি, তখন এসেছিল নির্মল পালিত। ক্যাথিড্রাল মিশনারি স্কুলের ফার্স্ট বয় নির্মল পালিত। ব্যারিস্টার পালিত ভবিষ্যতের দিকে চেয়ে তাকে কালীঘাট স্কুল থেকে ছাড়িয়ে ভালো স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। ভেবেছিলেন ছেলে মানুষ হবে। তা মানুষ হয়েছিল সে। কোনো রকমের নেশা করেনি, কোনো রকম বদখেয়াল ছিল না। শুধু চিনেছিল টাকা। সযত্নে টাকা উপায় করতে শিখেছিল। কোর্টে টাকা উপায় করা শক্ত হলে কি হবে? ইচ্ছে থাকলে টাকা উপায় করবার অনেক পথ আছে। কত রকমভাবে টাকা উপায় করা যায়। টাকা উপায়ের ব্যাপারে সৎ অসৎ ভাবতে নেই। টাকা হলো লক্ষ্মী। তা লক্ষ্মী রাস্তার নর্দমায় পড়ে থাকলেও অপবিত্র হয় না। সেইখান থেকে লক্ষ্মীকে কুড়িয়ে এনে সিন্ধুকে পুড়ে রাখতে হয়। ব্যারিস্টার পালিত সত্যি সত্যি ছেলেকে সৎ স্কুলে পড়িয়ে প্রকৃত সৎ শিক্ষাই দিয়ে গিয়েছিলেন। সকালবেলাতেই ব্যাংক থেকে লোক এসে গিয়েছিল, থানার পুলিশও এসে গিয়েছিল। সনাতনবাবু বললেন, দেখুন, টাকা কড়ির ব্যাপারে আমি তো কিছুই দেখতাম না, আমার মামুনিই সব করতেন। কিন্তু চেক তো আপনিই কাটতেন। সনাতনবাবু বললেন, আমি আগে কাটতাম, পরে মামুনি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলেন নির্মল পালিত বাবুকে। তিনিই আমাদের প্রপার্টির ব্যাপারটা দেখতেন। কিন্তু তিনি তো আউটসাইডার, তাঁকে প্রপার্টির ব্যাপারে এত ক্ষমতা কেন দেওয়া হয়েছিল? তাই এইসব কথার উত্তর দিতে গেলে অনেক কথাই বলতে হয়, অনেক অতীত ইতিহাস বলতে হয়। সনাতনবাবুর বিয়ের কাহিনী বলতে হয়, সতীর কাহিনী বলতে হয়, সতীর বোন লক্ষ্মীর কথাও আরও বলতে হয় ট্রেড ডিপ্রেশনের কথা, মামনির বিধবা হওয়ার কথাও বলতে হয়, আর বলতে হয় টাকার বিচিত্র গতির কথা। সেই বিচিত্র কাহিনীটাও বলতে হয়। সেই টাকার গন্ধে কেমন করে নির্মল পালিত আকৃষ্ট হলো তাও বলতে হয়। সনাতনবাবুর সঙ্গে মামনির সম্পর্কের বিচিত্র দিকটার কথাও তুলে ধরতে হয়।
হত আর কে বলতে পারে। সনাতনবাবু ওইসব নিয়ে কোনোদিন মাথা ঘামাননি। ব্যাংকের ম্যানেজার নিজের কাজকর্ম সেরে একসময় চলে গেলেন। তখন রইল পুলিশ ইন্সপেক্টর, ভবানীপুর থানার দারোগা। ইন্সপেক্টর বাবু বললেন, নির্মল পালিত সম্বন্ধে আমিও ইনকোয়ারি করেছি। কেউই জানে না তিনি কোথায় গেছেন। আমরা বম্বে, ম্যাড্রাস, দিল্লি সব জায়গাতেই ওয়ার্ক করে দিয়েছি। মামুনি বললেন, 5 লক্ষ টাকার আমি কোনো হদিশ পাচ্ছি না। কলকাতার স্থাবর প্রপার্টির একটা টাকাও আমার ব্যাংকে জমা হয়নি দেখছি। কিন্তু আপনার ছেলে থাকতে, আর এত বড় উপযুক্ত ছেলে থাকতে, তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিলেন না কেন? মামুনি বললেন, সেসব অনেক দুঃখের কথা বাবা। আমার নিজের পেটে ছেলে হলে কি হবে? ছেলে যে আমার বাধ্য নয়। আপনি নিজের ছেলেকেও বিশ্বাস করেন না? সনাতনবাবু পাশেই বসেছিলেন, বললেন, এইসব জানলে কি আপনার ইনকোয়ারিতে সুবিধে হবে? মামুনি ধমকে দিলেন, বললেন, তুমি থামো খোকা, আমাকে বলতে দাও। ইন্সপেক্টর বললেন, না না, আপনি বলুন মিস্টার ঘোষ, আমি আপনার কাছেই শুনতে চাই। বড় অদ্ভুত তো আপনাদের রিলেশনস। এক বাড়িতেই ছেলে মার এরকম রিলেশনস বড় কুয়ার। মামুনি বললেন, আসলে বাবা আমার ছেলেও এর জন্য দায়ী নয়, দায়ী আমার কপাল। এই ছেলেকে আমি কি করে মানুষ করেছি তা আমিই জানি। টাকা থাকলেও ছেলে মানুষ করা যায় না। আমি কারোর সঙ্গে ছেলেকে মিশতে দিইনি। ছোটবেলা থেকে কোনো বদসঙ্গীদের ছোঁয়াচ লাগতে দিইনি ছেলের গায়ে। বাড়িতে এসে মাস্টার পড়িয়ে গেছে, স্কুলে পর্যন্ত যেতে দিইনি, পাছে ছেলে আমার খারাপ হয়ে যায়। বাড়িতেই সারাদিন কাটিয়েছে। দিন রাত আমার নিজের কাছেই রেখেছি ওকে। রাত্রে আমার পাশেই শুয়েছে। সেই ছেলেকেও আজ পর করে দিলে আমার বউ। কোথায় আপনার পুত্রবধূ, কোথায়? সনাতনবাবু থামিয়ে দিয়ে বললেন, তুমি থামো না মামুনি, ব্যাংকের ব্যাপারটা হচ্ছে, সে কথাটাই আগে বলো। মামুনিও গলা চড়িয়ে দিলেন, বললেন, কেন কেন ব্যাংকের ব্যাপারটা কেন হলো? কেন তুমি থাকতে আমার এই সর্বনাশ হলো, সেইটি আমাকে আগে বলতে দাও। টাকা আমি কার জন্য রেখেছিলুম? টাকা কি আমার সঙ্গে যাবে? টাকা নিয়ে আমি স্বর্গে যাব? টাকা আমায় পরকালে মুক্তি দেবে? টাকা লোকে কিসের জন্য চায়? ছেলে মেয়ে বউ জামাই, এদের জন্যই তো টাকা। আর কিসের জন্য? তুমি আমার পেটের ছেলে হয়ে আমাকে সেই সুখ দিয়েছো? বুকে হাত দিয়ে বলো তো, তুমি দিয়েছো? সনাতনবাবু কি বলবেন কিছুই বুঝতে পারলেন না। পুলিশ ইন্সপেক্টরের সামনে এইসব কথা হওয়া পছন্দই হচ্ছিল না তার। মামুনি আবার বলতে লাগলেন, যা আমি জীবনে কখনো কল্পনা করিনি আমার কপালে শেষে তাই ঘটল। আমার আর কি, আমি আর কদিন, আমি তো গঙ্গামুখো পা করেই আছি। আমার তো আজকালের ব্যাপার। কিন্তু তোমার জন্যই তো টাকা রাখতে চেয়েছিলাম, তোমার যাতে কোনো কষ্ট না হয় সেই জন্য এই বাড়ি গাড়ি সম্পত্তি এসব করা। তুমি ছাড়া আমার আর কে আছে তিনকুলে? সনাতনবাবুর আর বেশিক্ষণ সহ্য হলো না। তিনি ইন্সপেক্টরের দিকে ফিরে বললেন, ওসব কথা এখন থাক। মিস্টার পালিতকে অ্যারেস্ট করার জন্য আপনারা আর কি স্টেপ নিয়েছেন? ইন্সপেক্টর বললেন, এখনও ইনভেস্টিগেশন চলছে, আশা করছি বেশি দিন সময় লাগবে না। খবর পেয়েছি তিনি মিসেস পালিতকে নিয়ে গেছেন। মিসেস পালিত? হ্যাঁ, মিসেস পালিতকে তিনি বিয়ে করেছিলেন প্রচুর টাকা নিয়ে। তার শ্বশুর বাড়িতে গিয়েও কোনো খোঁজ পাওয়া যায়নি। কেউই জানে না তাদের মুভমেন্ট। তাদের ছেলে মেয়ে? ছেলে মেয়ে কিছু হয়নি তাদের এখনো। কিন্তু কোথায় যেতে পারেন তারা? কোথায়ই বা যাওয়া সম্ভব?
সেটা জানলে কি নির্মল পালিতকে পুলিশ ধরতে পারতো না এখনো? নির্মল পালিত ক্লেভার লোক, তার উপর ক্লেভার ব্যারিস্টার। কোর্টে কিছু না হলেও টাকার যুগের প্রতিভু। টাকা উপায় সে করতে জানে, টাকা সরাতেও জানে। সারা জীবনে সে যে টাকা উপায় করতে পারত, সে সমস্ত টাকাই সে এই ঘোষ বাড়ি থেকে সরিয়ে নিয়ে গেছে। কত যে নিয়ে গেছে আর কত যে নেয়নি, তার হিসেবও হয়তো নয়নরঞ্জিনী দাসের কাছে নেই। নয়নরঞ্জিনী দাসী নিজে তখন তন্ন তন্ন করে ব্যাংকের কাগজপত্র, স্থাবর সম্পত্তির দলিল, দস্তাবেজ সব বার করছেন। কিছুই তিনি বুঝতে পারছেন না। কোন দলিলটা কখন নির্মল পালিত চেয়েছিল, আবার কখন ফিরিয়ে দিয়েছিল, তারও তিনি হিসেব রাখতেন না। কখন কোনটাতে সই করতে বলেছিল, তাও তার কোনো খেয়াল নেই। তা সব শুদ্ধ কত টাকার মতো মনে হচ্ছে আপনার? মামনি বললেন, তা 20-30 লাখ টাকার মতো তো হবে বলে মনে হচ্ছে। ক্যাশ টাকা কিছুই তো আর নেই আমার। বাকি যা আছে তা জুয়েলারি আর এই বাড়ি। তাই এই বাড়ির দলিলটাও তো খুঁজে পাচ্ছি না। এই বাড়িটা যে কি হয়েছে তাও জানি না। আর জমি জমা? জমি জমা সুন্দরবন অঞ্চলে যা ছিল সব তো আগে বিক্রি করে ক্যাশ করে নিয়েছিলাম। জমি জমা তো আর কিছু ছিল না বিশেষ। আমার নিজের সিন্ধুকে আমার কয়েকশো ভরি গয়না, আর ছেলের বউয়ের গয়নাই এখন আমার ভরসা। সনাতনবাবু জিজ্ঞেস করলেন, ইনভেস্টিগেশন শেষ হতে কতদিন লাগবে আন্দাজ? ইন্সপেক্টর বললেন, তা কি আর বলা যায়, মিস্টার পালিত তো বোকা লোক নন। চারিদিক আটঘাট বেঁধেই সব কাজ করেছেন। আমরা তার হরিশ মুখার্জি রোডের বাড়ির সামনে ওয়াচ রেখেছি। বাড়িতে কে আছে তার? বাড়িতে তার কেউ নেই। এক বোন ছিল, ব্যারিস্টার পালিত তার বিয়ে আগেই দিয়ে দিয়েছিল। এখন বাড়িতে থাকবার মধ্যে কেবল হাজব্যান্ড আর ওয়াইফ। তারা দুজনেই তো মিসিং। এইখানে যে ব্যাংকে তার অ্যাকাউন্ট ছিল, তাও তিনি ক্লোজ করে দিয়ে গেছেন। সমস্ত লেখাপড়া শেষ করে ইন্সপেক্টর উঠলেন। মামনি বললেন, তা আমার টাকা আমি ফেরত পাবো তো বাবা? নিশ্চয়ই পাবেন। এত টাকা তো এত তাড়াতাড়ি আর তছনছ করে ফেলতে পারবে না। কালপিট ধরা পড়লে কনভিকেশন হলেই সব উসুল করা হবে। আর টাকা যদি নষ্টও করে ফেলে তো পালিতের বাড়ি তো রয়েছে। বাড়ির প্রপার্টিও তো বিক্রি করে টাকা উসুল করা যেতে পারে। আপনি কিছু ভাববেন না, এখনও তো ব্রিটিশ গভর্নমেন্টের রাজত্ব চলছে। মামনি বললেন, তা ব্রিটিশ গভর্নমেন্টই কি আর বেশি দিন থাকবে বাবা? আমার তো বড় ভয় করে। থাকবে না মানে? কি বলছেন আপনি? ওই গান্ধী আর নেহরুর কথা ছেড়ে দিন। জাপান জার্মানির বড় বড় মহারথীরাই কাবু করতে পারছে না, পেছনে আমেরিকার রুজভেল্ট রয়েছে কি করতে? হঠাৎই সরকারবাবু দৌড়তে দৌড়তে এলো। বলে, টেলিফোন এসেছে মামনি। মামনি বললেন, টেলিফোন? কার টেলিফোন? ব্যাংক থেকে? ইন্সপেক্টর বললেন, ও আমার টেলিফোন, থানা থেকে হয়তো আসছে। নিজে গিয়েই ধরলেন টেলিফোন ইন্সপেক্টর। তারপর ফিরে বললেন, না আমার নয়, সনাতন বাবুর। মামনি একটু আশ্চর্য হলেন। বললেন, খোকাকে আবার কে টেলিফোন করেছে? সনাতনবাবু নিজেও বুঝতে পারলেন না, তাকে আবার কে টেলিফোন করবে। তার তো পৃথিবীর কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাড়াতাড়ি গিয়ে রিসিভারটা ধরলেন। বললেন, কে? ওই ধার থেকে উত্তর এলো, আমি দীপঙ্কর। আপনাকে বিপদে পড়ে টেলিফোন করছি। আপনি একবার শীঘ্র চলে আসতে পারেন? সত্যি হঠাৎ পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছে, এখন হসপিটালে আছে। আপনি এলে একবার ভালো হয়। মামুনি বাধা দিয়ে বললেন, কার সঙ্গে কথা বলছো খোকা? কে করছে টেলিফোন? সনাতনবাবু সেই কথার উত্তর না দিয়ে বললেন, কেন? হঠাৎ পড়ে গেলেন কেন? কোনো সিরিয়াস অসুখ হলো নাকি?
ব্লাড প্রেশার? এখন কেমন আছে? আপনি বলুন, আমি এক্ষুনি যাচ্ছি। কোথায় আপনার অফিসটা? অনেক কথাই বলে যাচ্ছিলেন সনাতনবাবু। মামুনি আবার বাধা দিয়ে বললেন, কে? কার সঙ্গে কথা বলছো? কে অজ্ঞান হয়ে গেছে শুনি? কার অফিস? সনাতনবাবু টেলিফোনটা ছেড়ে দিয়ে বললেন, আমি এক্ষুনি যাচ্ছি, ওইদিকে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে আগে তাই বলো না। অজ্ঞান হয়েছে? বৌমা? বৌমাকে আনতে যাচ্ছ তুমি? সনাতনবাবু বললেন, হ্যাঁ। কেন আনছো তাকে? পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে বলে কি তাকে বাড়িতে আনতে হবে? আবদার তো মন্দ নয়। কিসের দায় আমাদের তাকে আনবার জন্য? কে করেছিল টেলিফোন? সনাতনবাবু বললেন, দীপঙ্কর বাবু। তিনি বড় ভয় পেয়ে গেছেন কি না। তা দীপঙ্কর বাবু যদি এত জ্বালা, তো তিনি নিজেই তো সামলাতে পারেন। তোমাকে আবার সোহাগ করে টেলিফোন করা কেন? আমরা কি ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে ভালো করে তুলবো ভেবেছে? এত কানে কানে ফুসমন্তর দিয়েও আশ মিটল না, এখন টেলিফোনে ফুসমন্তর দেয়া হচ্ছে আবার। না, আনতে হবে না। সনাতনবাবু বললেন, মা, তার যে শরীর খারাপ, অজ্ঞান হয়ে হাসপাতালে পড়ে আছে, দেখবার কেউ নেই। আছে আছে, দেখবার লোক যথেষ্ট আছে। ওসব মেয়েদের সেবা করবার লোকের অভাব হয় না। খবরদার বলছি, ওই মেয়েকে আনতে পারবে না এখানে। সনাতনবাবু কিছুক্ষণ কি যেন ভাবলেন, তারপর বললেন, কিন্তু মা, আমি আনতে যাবই। এনে কোথায় তুলবে? আমাদের এই বাড়িতে। মামনি বললেন, তবে যাও, কিন্তু আমিও বলে রাখছি, তাহলে আমার এই মুখ আর তুমি দেখতে পাবে না। সনাতনবাবু বললেন, তবুও আমি আনবো মা। বলেই সনাতনবাবু আর দাঁড়ালেন না। শম্ভু তাড়াতাড়ি পেছন নিলে। কোথায় রাস্তা, কোথায় ট্যাক্সি পাওয়া যায়, কোন দিকে হাসপাতাল, কোন দিকে দীপঙ্কর বাবুর আপিস, কিছুই তার জানা নেই। দীপঙ্কর সব বলে দিয়েছিল টেলিফোনে, তবু মানুষটাকে একা ছাড়া উচিত নয়। তখন সমস্ত অফিসের মধ্যে সকালবেলার জের চলেছে, কোথাও কারুর কাজ করার নাম নেই। সে মিস্টার N.K. ঘোষাল। বহু লোকের অপমান আর অত্যাচার জমে পাহাড় হয়ে উঠেছিল ঘোষাল সাহেবের জন্য। সেই ঘোষাল সাহেবের চূড়ান্ত শাস্তিতে উল্লাস হবে বই কি। উল্লাসে ছোটে টিফিন রুমেই ডজন ডজন সিঙাড়া, চপ, কাটলেট উঠতে লাগলো। কেউ আর কারোর সিটে বসে নেই। দুজনে দেখা হলেই এক কথা, শালা শুয়োরের বাচ্চার ব্যাপারটা শুনেছেন তো? আর সেই মেয়েটা কোথায়? তার কি হলো মশাই? শুধু হেড অফিসেই নয়, সর্বত্রই। শিয়ালদার কন্ট্রোল রুমে, বালিগঞ্জ স্টেশন মাস্টারের ঘরে, সাউথ কেবিন, নর্থ কেবিনে, এমনকি গড়িয়াহাটা লেভেল ক্রসিংয়ের গেটম্যানেরা পর্যন্ত। এতদিন পর একটা মুখরোচক খবর পেয়ে সকলে জিভ দিয়ে টসটস করে লালা পড়ছে। এমন খবর শুনেও আনন্দ, শুনিয়েও আনন্দ। সমস্ত লাইনময় খবর চলাচল হতে লাগলো। শুয়োরের বাচ্চা এখন কি করছে? বাবা, মাথার ওপর দর্পহারি মধুসূদন আছেন একজন, তার নজর এড়াতে পারবে না কেউই। মনে আছে তো কালীবাবু, সেই অপমানের কথা? গেট আউট বলে তাড়িয়ে দিয়েছিল আমাদের। মনে নেই আবার? ধর্মের কল বাতাসে নড়ে মশায়, বাতাসে নড়ে, হাত দিয়ে নাড়াতে হয় না। কিন্তু ঘরের মধ্যে বসে দীপঙ্করের মাথায় যেন বজ্রাঘাত হচ্ছিল। পৃথিবীর সমস্ত লজ্জা যেন গ্রাস করে ফেলেছিল তাকে। সতীর লজ্জা যেন তারই লজ্জা, সতীর আঘাত যেন তারই আঘাত।
বারবার অনেকবার তাকে টেলিফোন ধরতে হয়েছে আজ সকাল থেকেই। কেউ অফিসার হবে, কেউ বা তার খালি চেয়ারটায় বসবে, এই নিয়ে উঁচু মহলে আলোচনা শুরু হয়ে গেছে। এই সিদ্ধান্ত নির্ভর করছে মিস্টার ক্রফোর্ডের ওপর। হঠাৎই হুড়মুড় করে সনাতনবাবু ঘরে ঢুকলেন। মধুর বাধাও তিনি শোনেননি। এসেছেন? চলুন। সনাতনবাবু বললেন, এখন কেমন আছেন তিনি? দীপঙ্কর সনাতনবাবু চেহারার দিকে চেয়ে অবাক হয়ে গেল। বলে, আপনি খাওয়া দাওয়া করেননি এখনো? সনাতনবাবু বললেন, সেসব পরে বলছি, এখন কেমন আছেন তিনি আগে বলুন। দীপঙ্কর বললে, ঘণ্টাখানেক আগে আমাদের হসপিটালে টেলিফোন করেছিলাম, তখনও আনকনসাস ছিলেন। এখন একটু আগে আবার করেছিলাম, শুনলাম জ্ঞান হয়েছে, কিন্তু খুবই উইক। আপনি নিজে একবার যাননি দেখতে? দীপঙ্কর বললে, আমি দেখা করতে চাই না সনাতনবাবু। আমাকে দেখলে হয়তো আবার অসুখটা বেড়ে যেতে পারে, তাই আপনাকে ডেকেছি। আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, চলুন। সনাতনবাবু বললেন, চলুন। দীপঙ্কর কাগজপত্র গুছোতে গুছোতে বললে, দেখুন না আমার কি ব্যাপার। আমি এদিকে ময়মনসিংহে ট্রান্সফার হবার জন্য তৈরি হচ্ছি, হঠাৎ আমাকে মিস্টার ঘোষালের কাছ থেকে চার্জ বুঝে নিতে হলো। ঘর থেকে বেরিয়ে যাবার উপক্রম করতে এস্টাবলিশমেন্ট সেকশনের সুধীরবাবু হঠাৎ ঘরে ঢুকল। কি সুধীরবাবু, কিছু চাই? সুধীরবাবুর হাতে একটা ফাইল ছিল। বলে, সেই ভ্যাকেন্সিটার কথাই বলতে এসেছিলাম স্যার, জার্নাল সেকশনের ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি? জার্নাল সেকশনে আবার কবে ভ্যাকেন্সি হলো? আগে স্যার, বাবু লক্ষণচন্দ্র সরকার তো গাঙ্গুলিবাবুর লিভ ভ্যাকেন্সিতে কাজ করছিল। সেই গাঙ্গুলিবাবু আর আসবেন না। আসবেন না মানে? এতদিন হলো কাশ্মীরে গেছেন, এখনো কোনো খবর দিচ্ছেন না। তার পাশের অ্যাভেলেবিলিটি পিরিয়ডও শেষ হয়ে গেছে। একটা চিঠি লিখুন না আপনারা, এখনো কেন ডিউটি রিজিউম করছেন না, তার খবর নিন। খবর নিয়েছিলাম স্যার, তার উইডো চিঠি লিখেছেন। উইডো? উইডো মানে? আগে তিনি সুসাইড করেছেন। দীপঙ্কর আকাশ থেকে পড়ল। বললে, কি বলছেন আপনি? কবে সুসাইড করেছেন? কোথায় সুসাইড করেছেন? সুধীরবাবু বললে, মোগলসরা স্টেশনে, মোগলসরা স্টেশনের ওয়েটিং রুমের পাশে। সেই গাঙ্গুলিবাবু। একটা অস্পৃশ্য ইলেকট্রিক শক যেন সমস্ত শরীরটাকে আচমকা নাড়া দিয়ে গেল মুহূর্তের মধ্যে। সেই গাঙ্গুলিবাবু, আপিসে আসার প্রথম দিনটি থেকে যার সঙ্গে অচ্ছেদ্য যোগ ছিল, সেই গাঙ্গুলিবাবু। কি হয়েছিল তার? আর হঠাৎ সুসাইডই বা করতে গেলেন কেন? দীপঙ্করের মনে হলো আকাশ যেন আর তার মাথার উপর নেই, মাটি যেন পায়ের তলা থেকে সরে যাচ্ছে, বাতাস থেমে গিয়ে নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে। সব সুখ, সব দুঃখ, সব বেদনা, সব আনন্দ, সব অনুভূতি যেন এক নিমেষে স্তব্ধ হয়ে গিয়েছে। এক অভূতপূর্ব নিশ্চেতনা ধীরে ধীরে তাকে গ্রাস করে ফেলবে। চোখের উপর ভেসে গেল সেই চেহারাটা, সেই সংসার, বউবাজারের গলির মধ্যেকার সেই অসুখী স্ত্রী, কত পরিপাটি যত্নে টেবিলের উপরে সাজানো এমব্রয়ডারি করা ঢাকনি, দেওয়ালে কত সযত্নে টাঙানো ফ্রেমে আটা নাড়ু গোপালের কার্পেট। আর সেই স্ত্রী, স্ত্রী বলতো, যে নিজের স্ত্রীকে শাড়ি গয়না দিতে পারে না, তার গলায় দড়ি, গলায় দড়ি। কি হয়েছিল তার? আর সুসাইড করলেন কিভাবে? 3 বার করে গলায় দড়ি কথাটা উচ্চারণ করত গাঙ্গুলিবাবুর স্ত্রী। দীপঙ্করের সামনেই তো সেদিন বলেছিল।
করুণ, কি ফ্যাকাশে হয়ে উঠেছিল গাঙ্গুলিবাবুর মুখটা। গাঙ্গুলিবাবু কি সেদিন স্বপ্নেও কল্পনা করতে পেরেছিল এই মর্মান্তিক পরিণতির কথা? নাকি গাঙ্গুলিবাবু সেই তক্ষুনি সিদ্ধান্ত পাকা করে ফেলেছিল? পলে পলে তিলে তিলে মৃত্যুর অপবাদ সইতে সইতে হয়তো অবধারিত মৃত্যুর সামনে এসে আর দ্বিধা করতে পারেনি। মৃত্যু বুঝি এমন করেই আসে। আর মৃত্যুও তো নয় এটা, এই যে অপমৃত্যু। অপমৃত্যুর হয়তো এটাই নিয়ম। না স্যার, তিনি কেন যে সুসাইড করলেন তা কেউই জানে না। তিনি নিজে একটা নাকি চিঠি লিখে রেখে গেছেন, তার মৃত্যুর জন্য আর কেউই দায়ী নয়। মিথ্যে কথা, মিথ্যে কথা! দীপঙ্কর চিৎকার করে উঠল। চিৎকার করা স্বভাব নয় বড় একটা দীপঙ্করের, কিন্তু হঠাৎই গলা ফাটিয়ে চিৎকার করে উঠতে ইচ্ছে হলো। মিথ্যে কথা, মিথ্যে! সবাই দায়ী, সবাই দায়ী এই মৃত্যুর জন্য। আপনি দায়ী, আমি দায়ী, মিস্টার ঘোষাল দায়ী, মিস্টার ক্রফোর্ড দায়ী, জেনারেল ম্যানেজার রেলওয়ের বোর্ড দায়ী। আর শুধু আমরাই বা কেন? শুধু এই যুদ্ধই বা কেন? আমরা যারা পৃথিবীতে এখনো বেঁচে আছি, সবাই গাঙ্গুলিবাবুর মৃত্যুর জন্য দায়ী। আমরা আত্মকেন্দ্রিক হয়ে উঠেছি, আমরা স্বার্থপর হয়ে উঠেছি, আমরা আমাদের প্রয়োজনের অতিরিক্ত দাবি করেছি। তিনি নিজের হাতে লিখে গেছেন স্যার, তার উইডো লিখেছেন। তা হোক, আপনি আমার চেয়ে বেশি জানেন গাঙ্গুলিবাবুকে? সুধীরবাবু হচকচিয়ে গেলেন, বিমূঢ় হয়ে চেয়ে রইলেন সেন সাহেবের দিকে। দীপঙ্কর বললে, আনুন, গাঙ্গুলিবাবুর পার্সোনাল ফাইলটা আনুন। মিস্টার ক্রফোর্ড নিজে স্যাংশন করে দিয়েছে তার গ্রেড। আনুন ফাইলটা, শিগগির আনুন আমার কাছে। সুধীরবাবু তাড়াতাড়ি ফাইলটা নিয়ে এলেন। দীপঙ্কর ফাইলটা নিজের হাতে টেনে নিয়ে বললে, এই দেখুন, এই জায়গাটা দেখুন। একটা লোক 14 বছর একটানা জার্নাল সেকশনে বসে পড়ছে, তা আমাদের খেয়ালই নেই। একে প্রমোশন দেয়া হয়েছে, আপনি জানেন না? সুধীরবাবু সেন সাহেবকে আগে এতটা রাখতে কখনো দেখেনি। বললেন, তিনি ফিরে এলেই তো খবরটা পেতেন। তা এই কমাস মাইনে নিচ্ছেন না দেখেও আপনাদের সন্দেহ হয়নি? আশ্চর্য! আশ্চর্যই বটে। দীপঙ্করের চোখের সামনে যেন দৃশ্যটা ভেসে উঠল। মোগলসরা স্টেশন। রাত্রে এসে ট্রেনটা থেমেছে। ট্রেন থেকে যথারীতি নেমেছেন গাঙ্গুলিবাবু। স্ত্রী কন্যা পরিবার নিয়েই নেমেছে। স্ত্রীর গায়ে দামি শাড়ি, দামি গয়না, পায়ে দামি জুতো। দিদিকে জামাইবাবু ফেরবার পথে কাশিটা দেখিয়েছিল, আমাকে কাশি দেখাবে না? গাঙ্গুলিবাবু হয়তো বলেছিল, তার জন্যই তো নামছি এখানে। স্ত্রী বললে, তাহলে এই শাড়িটা বদলে নি, কি বলো? একটা খারাপ শাড়ি পরলে লোকে কি বলবে? তা পরো। কোনো কিছুতেই আপত্তি করেনি গাঙ্গুলিবাবু। কোনো কিছুতেই আর বিরাগ নেই গাঙ্গুলিবাবুর। বিরাগও নেই, অনুরাগও নেই। গাঙ্গুলিবাবুর স্ত্রী সব আবদার, সব অনুরোধ পালন করে এসেছে সারা রাস্তায়। স্ত্রী যা চেয়েছে তাই দিয়েছে। কাশ্মীরে গিয়ে শাল কিনেছে দিদিদের মতন, শাড়ি কিনেছে, ভেলভেটে জুতো কিনেছে, আইভরির চুড়ি কিনেছে। স্ত্রীর কোনো সাধই অপূর্ণ রাখেনি গাঙ্গুলিবাবু। নিঃশব্দে সমস্ত কর্তব্য পালন করে এসেছে। জামাইবাবুরা যা যা কিনেছে, যা যা খরচ করেছে, সব তেমনি করেই করেছে। টাকা আছে কি নেই সেই প্রশ্ন তোলেইনি গাঙ্গুলিবাবুর স্ত্রী। গাঙ্গুলিবাবু 2 হাতে বিলিয়ে দিয়েছে নিজের আত্মাকে। তারপর দীর্ঘ পথ পরিক্রমা করে এসেছে মোগলসরাই স্টেশনে। যেন অনেক বছর জার্নাল সেকশনের এই চেয়ারে একই গ্রেডে চাকরি করে আসার পর প্রথম প্রমোশনের আশায় উজ্জীবিত হবার লগ্ন এসেছে। আর কিছু কিনবে তুমি?
আর কি কিনবো বলো? আর কোনো শাল, আরও কোনো শাড়ি, আরও কোনো শৌখিন জিনিস কিনবো? তোমার আরও টাকা আছে? গাঙ্গুলিবাবু উত্তরে বলেছে, টাকার জন্য তুমি ভেবো না। সেনবাবু আমাকে অনেক টাকা দিয়েছে খরচ করবার জন্য। অনেক অনেক টাকা। আরও টাকা দরকার হলে আমাকে আরও পাঠাবেন। স্ত্রীর মুখটা আনন্দে উপচে পড়তে লাগলো। বললে, সত্যি বলছো? সত্যি। আমার জন্য প্রমোশনের ব্যবস্থাও করে দেবে সেনবাবু। কোনো ভাবনা নেই আমার। তুমি আর কি কিনবে বলো না। স্ত্রী বললে, তাহলে একটা বেনারসি শাড়ি কিনবো আমি। একটা খাঁটি কোরিয়াল বেনারসি, আমার বড়দিদের মতন। 350 টাকা তার দাম কলকাতাতে। তা তাই কেনো তুমি? আর কিছু কিনবে? আরও দেবে? গাঙ্গুলিবাবু বললে, হ্যাঁ, তুমি যা ইচ্ছে কেনো, আমার টাকার কথা ভেবো না। তাহলে দেখো, আর একটা সস্তার বেনারসি কিনবো, এই 150 টাকার মতন দামে, যেটা এই বিয়ে বাড়িতে পরে টরে যাওয়া যায়। আর 350 টাকাটা পুজোর সময় ঠাকুর দেখতে যাওয়ার সময় পরবো, কি বলো? গাঙ্গুলিবাবু বলেছে, সস্তা কিনবার দরকার নেই, দুটোই দামি কেনো না। দুটোই দামি কিনবো? তাহলে বড়দিও চমকে উঠবে। দুজনেরই খুব হিংসে হবে জানো আমার শাড়ি দেখে। তাহলে 3খানা কেন? 3খানা? ইচ্ছে হলে 3খানাও কিনতে পারো। স্ত্রী বললে, না, তুমি ঠাট্টা করছো। গাঙ্গুলিবাবু বললে, না না, ঠাট্টা নয়, তোমার কোনো সাধই আর অপূর্ণ রাখবো না। সেই ওয়েটিং রুমের অন্ধকারে স্ত্রী গাঙ্গুলিবাবুর বুকের ওপর মাথাটা হেলিয়ে দিলে। চোখ দুটো বুজিয়ে বললে, ওগো, সত্যি তুমি এত ভালো? তুমি আমার বড় জামাইবাবুর চেয়েও ভালো। কেন তুমি আগে অমন ছিলে বলো তো? এখন কেন তোমায় ভালো লাগছে আমার? তারপর একটু থেমে বললে, ওগো, তাহলে এক কাজ করব, পুজোর সময় কোরিয়ালটা পরব, আর বড়দিদির মেয়ের বিয়ের সময় অন্য কোরিয়ালটা পরব। খুব ভালো হবে না গো? কথা বলছো না কেন? কথা বলো না তুমি, সকলে কেমন চমকে যাবে না গো? তারপর অনেকক্ষণ তেমনি করে বুকে মাথা হেলিয়ে রেখে বলতে লাগলো, কিন্তু দেখো, কলকাতায় এবার ফিরে গিয়ে একটা মানতাসা গড়িয়ে দিও আমাকে। আচ্ছা, দেব। আর গয়না গড়িয়ে রাখলে তো তোমার কোনো লোকসান নেই। কুকুর বিয়ের সময় আর তোমাকে সোনা কিনতে হবে না তখন। তারপর আরও রাত হলো। ঘন্টায় ঘন্টায় অনুরাগের ডেফিডেন্টের অঙ্ক বাড়তে লাগলো। জার্মান আর্মি তখন আরও অনেক দূরে এগিয়ে গিয়েছে। সেইবার শীতে পেছিয়ে এসেছিল জার্মান আর্মি। এবার এপ্রিল মাসে গ্রাস করে নেবে সমস্ত রাশিয়া। ককেশাস চাই হিটলারের। ককেশাসের তেল বড় দরকারি। তেল না হলে ট্রাঙ্ক চলবে না, এরোপ্লেন চলবে না, মহাজনদের টাকা আটকে থাকবে। আরও চালিয়ে নিয়ে যাওয়া চাই যুদ্ধটা। যুদ্ধ চললে সুধাংশুর আরও প্রমোশন হবে, চৌধুরীর আরও অ্যালাউন্স বাড়বে, লক্ষ্মীতির আরও টাকা জমবে ব্যাংকে। মানুষ সাধারণের মতো রেলের কেরানি হবে না, সে গাড়ি চড়বে, বড় হবে, মানুষ হবে, মহামানব হবে। আর নির্মল পালির আরও বড়, আরও টাকার মালিক হবে, আরও ধনী, আরও ক্ষমতার অধিকারী হবে, আরও নয়নরঞ্জিনী দাসের প্রপার্টি গ্রাস করবে। আমেরিকা টাকা খাটিয়েছে পার্সিয়ার অয়েল মাইনে, ব্রিটেনের টাকা ইনভেস্ট করেছে ইজিপ্টে, ইন্ডিয়ায়, আফ্রিকায়, ফ্রান্স টাকা খাটিয়েছে ইস্ট এশিয়ার, জার্মানি, ইটালিকেও টাকা ইনভেস্ট করতে দিতে হবে। তাদের স্ত্রীদেরও কাশ্মীরে বেড়াতে নিয়ে যেতে হবে।
তাঁদের স্ত্রীদেরও কোরিয়াল শাড়ি কিনে দিতে হবে, তাদের স্ত্রীদেরও মান্তাসা কিনে দিতে হবে। লোভের সিংহাসনে সবাই সম্রাট হয়ে বসবে। আর কোনো উদ্দেশ্য নেই, আর কোনো আকাঙ্ক্ষা নেই কারোর। গাঙ্গুলিবাবুর আর কোনো উদ্দেশ্য নেই, গাঙ্গুলিবাবুরও আর কোনো আকাঙ্ক্ষা নেই। গাঙ্গুলিবাবু উঠল ইজি চেয়ার ছেড়ে। মোগলসরা স্টেশন তখন শান্ত হয়ে এসেছে। বিরাট ইয়ার্ডের কোন কোণে ঘুমিয়ে ঘুমিয়ে তখন সান্ডিং ইঞ্জিন গাড়ি কাটছে আর গাড়ি জড়ছে। প্ল্যাটফর্মের ওপর ফালতু কয়েকটা লোক ঘুমিয়ে আছে অকাতরে। কোন ঘাটের লোক তারা, কোথায় এসে কোন ঘাটে নৌকো ভিড়িয়েছে জীবনের, কেউ জানে না। গাঙ্গুলিবাবু একটু নড়তে স্ত্রী বললে, কোথায় যাচ্ছ? এই দেখে আসি ট্রেনটা কখন আসবে। ওই ধারে পাহাড় জমে আছে গুঁড়ো কয়লার, ওয়াটারিং স্টেশন। মাথার ওপর কলের জলের ওভারহেড পাইপ। কয়েকটা পোকা লাইট পোস্টটা ঘিরে বাতিটার তলায় খেলা করছে। চাদরটা গলায় ছিল, সেটা গলা থেকে নামিয়ে নিলে গাঙ্গুলিবাবু। কোরিয়াল শাড়ি, সোনার মান্তাসা, বড় জামাইবাবু, খুকু, খুকুর বিয়ে, কাবলিওয়ালা, কোঅপারেটিভ ব্যাংক সব ঝাপসা হয়ে এলো। পাশেই একটা গাছ। কি গাছ ভগবান জানে। ঠিক হাতের একটু ওপরে একটা মোটা ডাল। গাঙ্গুলিবাবু ডালটার নিচে গিয়ে দাঁড়ালো। এমএ পাশ করেছে গাঙ্গুলিবাবু ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। আমায় ক্ষমা করবেন সেনবাবু, আমায় আপনি ক্ষমা করবেন, আমায় আপনি দয়া করে ক্ষমা করবেন। আমি হেরে গেলুম। রেলের জার্নাল সেকশনের এ ব্রিগেডের ক্লার্ক। ডিভিডেন্ডের রেসে আমি লাস্ট হর্স। আমায় আপনি ঘৃণা করবেন না, পারেন তো আমায় ক্ষমা করবেন, আর চেষ্টা করবেন আমায় ভুলে যেতে, যেমন আমি ভুলে গিয়েছি এখন। আমার স্ত্রী, কন্যা সকলের কথা ভুলে গিয়েছি। মনে করবেন সমাজে গাঙ্গুলিবাবু নামে একটা ডাস্টবিন ছিল। সভ্যতার সৈপার এসে তাকে লাথি মেরে দূর করে দিয়েছে। তারপর মোগলসরা স্টেশনে সেই দিন একজন স্ত্রীলোক আর একটা শিশুর কান্নায় ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়েছিল কিনা তার বিবরণ কোথাও লেখা নেই। এক্স ক্লার্ক গাঙ্গুলিবাবুর পার্সোনাল ফাইলেও তা লেখা থাকার কথা নয়। তবুও দীপঙ্কর কল্পনা করে নিতে পেরেছিল। যথারীতি বেনারসের ট্রেনটা এলো। ওয়েটিং রুমের একটা বিধবা পরিবার সেই দিন সেইখানেই কোরিয়াল শাড়ি আর সোনার মান্তাসার শোকে অধীর হয়ে উঠেছিল। কিন্তু লোকে বললে বড় প্যাথেটিক সেন মশায়। সত্যি কি নিষ্ঠুর হাসবেন্ডটা। স্ত্রী আর মেয়েকে ওয়েটিং রুমের মধ্যে রেখে নিজে কিনা সুসাইড করলো গলায় দড়ি দিয়ে। স্ত্রীর দিকটা একটুও ভেবে দেখল না মশায়। এমন পাষণ্ড স্বামী। দীপঙ্কর বললে, যাক, আপনার হাতে এস্টাবলিশমেন্টের ভারটা দেওয়া হয়েছে, শুধু আইন মেনটেন করবার জন্য নয় সুধীরবাবু, সুবিচার করবার জন্য। আপনারাই দেখবেন কোথায় ইনজাস্টিস হচ্ছে। সুধীরবাবু বললে, স্যার, আমি তো এর জন্য দায়ী নই। আপনাকে আমি বলছি না সুধীরবাবু, আমি নিজেকেও বলছি। আপনি, আমি সবাই দায়ী এর জন্য। গাঙ্গুলিবাবু কি একটা আছে সুধীরবাবু আমাদের অফিসে? আমি জানি না, আমি চিনি না এমন অনেক গাঙ্গুলিবাবু আছে সেকশনে সেকশনে। আজ হয়তো তারা উপায় না পেয়ে মোগলসরাই স্টেশনে গিয়ে আত্মহত্যা করে নিজেদের দুঃখের জ্বালা জুড়োয়। কিন্তু দলে যেদিন ভারী হবে তারা, সেদিন আর তারা তা করবে না। সেদিন এই আপিসের ভিত পর্যন্ত টলিয়ে দেবে। যান আপনি। সুধীরবাবু যেন ছাড়া পেয়ে বাঁচল। দরজা দিয়ে বাইরে চলে গেল। পেছন থেকে দীপঙ্কর আবার ডাকলে, সুধীরবাবু শুনুন। সুধীরবাবু আবার ঘরে ঢুকতে দীপঙ্কর বললে,
গাঙ্গুলিবাবুর ভ্যাকেন্সিতে বাবু লক্ষণচন্দ্র সরকার এখনো কাজ করছে তো? হ্যাঁ স্যার। তাহলে ওখানে লক্ষণবাবুকে অ্যাবসর্ব করে নেবেন। যান। সনাতনবাবু এতক্ষণে কথা বললেন, আপনাদের তো অনেক কাজ এখানে দীপঙ্করবাবু। দীপঙ্কর বললে, কাজ ততটা নয় সনাতনবাবু, যতটা কাজের আড়ম্বর। কাজ যদি সবাই করে তাহলে কাজের চাপও কমে যায়। সেসব থাক, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, চলুন। আপনার এখনো খাওয়া হয়নি। তারপরে টেলিফোনটা তুলতে গিয়েও রেখে দিলে, বললে, আর টেলিফোন করব না। আপনাকে হঠাৎ দেখে খুব অবাক হয়ে যাবে সত্যি। আপনি আসবেন ভাবতেই পারবে না, বড় খুশি হবে।